প্রবলেমটা লেখো। A steel tape 20 meter long standardized at 55 degree Fahrenheit with a pool of 10 kg was used for measuring a baseline. Find the correction per tape length. 20 মিটার লম্বা একটা চেন যেটা 55 ডিগ্রি ফারেনহাইটে স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 55 ডিগ্রি, উইথ এ পুল অফ 10 কেজি। তার মানে 10 কেজি টান নিতে পারবে, পুল নিতে পারবে 10 কেজি, এবং যেটা ইউজ করা হবে বেসলাইন মেজারিংয়ের জন্য। ফাইন্ড দ্য কারেকশন পার টেপ লেন্থ, প্রতি চেন টেপ লেন্থের জন্য মানে 20 মিটারের জন্য কি কি কারেকশন হতে পারে এবং সেই কারেকশনগুলো কত সেগুলো বের করতে হবে। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য টাইম অফ মেজারমেন্ট ওয়াজ 80 ডিগ্রি ফারেনহাইট, তার মানে ফিল্ড টেম্পারেচার তুমি যেখানে মেজার করতেছো সেটা 80 ডিগ্রি ফারেনহাইট, অ্যান্ড দ্য পুল এক্সার্টেড ওয়াজ 16 কেজি, স্ট্যান্ডার্ড পুল হচ্ছে 10 কেজি, আর ফিল্ডে মেজারমেন্টের জন্য পুল দেওয়া লাগতেছে 16 কেজি। Weight of 1 cubic centimeter of steel equal 7.86 gram. মানে যে স্টিল টেপ ইউজ করতেছো তার ডেনসিটি 1 cubic centimeter of 7.86 gram, তার ডেনসিটি হচ্ছে 7.86 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওয়েট অফ দ্য টেপ, এবং ওয়েট টেপের টোটাল ওয়েট হচ্ছে 0.8 কেজি। তারপরে দেওয়া আছে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু 2.109 into 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ টেপ আর 1 ডিগ্রি ফারেনহাইট 6.2 into 10⁻⁶। এই হচ্ছে টোটাল ভ্যালু দেওয়া আছে। শুধু প্রবলেম তোলা হলে আর এক্সার্টেড মানে পুল কতটুকু দিচ্ছে EXER TD was 16 kg weight. Pull exerted was 16 kg weight of 1 cubic centimeter of steel tape 7.86 gram. দেখো তাহলে মানে প্রবলেমের স্টার্টিং এ কি, স্টিল টেপ তার লেন্থ হচ্ছে 20 মিটার, স্ট্যান্ডার্ডাইজড 55 ডিগ্রি ফারেনহাইট মানে 55 ডিগ্রিতে স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার 55 ডিগ্রি। তারপরে পুল নিতে পারবে 10 কেজি, ওয়াজ ইউজড ফর মেজারিং এ বেসলাইন, বেসলাইন মেজারমেন্টের জন্য ইউজ করা হবে। ফাইন্ড দ্য কারেকশন পার টেপ লেন্থ, প্রত্যেক টেপের যে লেন্থ আছে তার জন্য কারেকশন কতটুকু সেটা বের করতে হবে। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য টাইম অফ মেজারমেন্ট ওয়াজ 80 ডিগ্রি ফারেনহাইট, তার মানে স্ট্যান্ডার্ডাইজ থেকে বেশি, তুমি যেখানে মেজার করতেছো সেখানে টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি ফারেনহাইট, অ্যান্ড দ্য পুল এক্সার্টেড ওয়াজ 16 কেজি, ওয়েট 16 কেজি, তোমার স্ট্যান্ডার্ড পুল ছিল 10 কেজি আর তুমি দিচ্ছ 16 কেজি, তার মানে এখানেও বেশি, স্ট্যান্ডার্ড থেকে বেশি না। এবং যে স্টিল টেপ ইউজ করতেছো তার ডেন্সিটি দেওয়া আছে 1 কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার মানে কি সেন্টিমিটার কিউব, অফ স্টিল টেপ 7.86, 1 কিউবিক সেন্টিমিটারের ওয়েট হচ্ছে 7.86, তার মানে ইনডিরেক্টলি আমরা বলতে পারি তার ডেন্সিটি হচ্ছে 7.86 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওয়েট অফ দ্য টেপ, টেপের টোটাল ওয়েট হচ্ছে 0.8 কেজি। তারপরে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু দেওয়া আছে, কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন তার ভ্যালু দেওয়া আছে 1 ডিগ্রি ফারেনহাইটের জন্য 6.2 into 10⁻⁶। এখন
মেনলি চারটা কারেকশন, কারেকশন ফর টেম্পারেচার, কারেকশন ফর পুল আর স্যাগ, এই তিনটা কারেকশন মেনলি, মানে কোথাও যদি কোনো কিছু না বলা থাকে এবং অ্যাভেলেবেল ভ্যালু দেওয়া থাকে তাহলে এই তিনটা কারেকশন অবশ্যই করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কারেকশন দেখো, কারেকশন ফর টেম্পারেচার লিখো না, পরে লেখো। এর ফর্মুলেশন ছিল সিটি ইকুয়াল টু আলফা টিএম মাইনাস টি0 ইন্টু এল। টিএম কি ছিল? টিএম হচ্ছে মিন টেম্পারেচার, টি0 হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এল হচ্ছে মেজার্ড লেন্থ। এখানে খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের বেসিক প্রবলেম। এখানে কি কি চেঞ্জ হতে পারে প্রবলেমের জন্য, তুমি যখন মানে আমরা যখন এক্সামে দিব কি কি চেঞ্জ হতে পারে। আলফা এর ভ্যালু, ঠিক আছে, আমরা এই ফর্মুলেশনটা লিখলাম প্রথমে, কারেকশন ফর টেম্পারেচার, তারপর আলফা এর ভ্যালু দেওয়া আছে এখানে। এই ভ্যালুটা ফারেনহাইটের জন্য 1, ডিগ্রি সেলসিয়াসের জন্য আরেক, তবে দেওয়া থাকবে ভ্যালু, ঠিক আছে। তাহলে সেটা নিবা। তারপর টিএম মিন টেম্পারেচার, মিন টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি, মানে ফিল্ডে যে টেম্পারেচার ছিল, স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 55 ডিগ্রি, সে দুটো ভ্যালু বসালাম। এল হচ্ছে 20। এখানে দেখো কোনো প্রবলেমে হয়তো বলা থাকবে স্টিল টেপ 20 মিটার লং, স্ট্যান্ডার্ডাইজড অ্যান্ড ইউজড, দেখো এরকম থাকতে পারে স্টিল টেপ, ঠিক আছে, যার লেন্থ 20 মিটার, ওই কথাটা থাকবে। এরকম বলা থাকলো, অথবা দেখা যাচ্ছে 1600 ফিট, এরকম বলা থাকলো। তার মানে এল এর ভ্যালু হয়ে যাবে তখন এইটা। এল মানে লেন্থ, চেইন বা টেপের লেন্থ না, যতটুকু ডিস্টেন্স আমি মেজার করব সেই লেন্থটাই হবে এল এর ভ্যালু। এই ক্ষেত্রে এল হচ্ছে এক চেনের যে লেন্থ সেটাই, ঠিক আছে, এটুকু চেঞ্জ হতে পারে। আচ্ছা, ক্যালকুলেশন করার পরে তারপরে দেখো পয়েন্ট, এই ভ্যালুটা পজিটিভ আসতেছে, টিএম মাইনাস টি0, এটা ক্যালকুলেশন করলে পজিটিভ আসে। পজিটিভ আসলে শেষের দিকে লিখে দিবা অ্যাডিটিভ, এই স্পেলিংটা মিস্টেক আছে, অ্যাডিটিভ মানে যোগ করতে হবে, যে কারেকশন তার সাথে এই ভ্যালুটা যোগ করতে হবে, অ্যাডিটিভ। কখনো যদি নেগেটিভ আসে, যদি এরকম হইতো যে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের থেকে ফিল্ডের যে টেম্পারেচার দেখা যাচ্ছে 55 ডিগ্রি ফারেনহাইট স্ট্যান্ডার্ড, এখানে আছে 20 ডিগ্রি ফিল্ড টেম্পারেচার, 20 ডিগ্রি ফারেনহাইট ফিল্ড টেম্পারেচার, তাহলে এখানে মাইনাস ভ্যালু আসবে। প্রথমে এইখানে মাইনাস রাখবা, পরে এখানে লিখে দেবা সাবট্রাকটিভ, নেগেটিভ ভ্যালু না রেখে এরকম লিখবা। আচ্ছা, কে অসুস্থ লাগছে তোমার? হ্যাঁ, চলে যাও। মিটার মিটার টিপ না না, এটা এটা কারেকশন ফর টেম্পারেচার, এটা টেম্পারেচার না, কারেক্ট লেন্থ। আমরা যেটা মেজার করতে সেটা হচ্ছে কারেক্ট লেন্থ, টেম্পারেচার না। সিটি হচ্ছে কারেকশন ফর টেম্পারেচার। আমরা কিন্তু কারেকশন হচ্ছে সব মেজারমেন্টের উপরে, লেন্থের উপরে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে এরপরে আসি কারেকশন ফর পুল। এরপরে ফর্মুলেশনটা লিখলাম, দেখো সবাই, সিপি ইকুয়াল টু পি মাইনাস পি0 বাই এই ইন্টু এল। এইখানে পি হচ্ছে ফিল্ডের যে পুল, পি0 হচ্ছে স্ট্যান্ডার্ড পুল। ফিল্ডের পুল দেওয়া ছিল 16, দেখো এখানে 16, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 10। থার্মাল এক্সপানশনের কোএফিসিয়েন্ট অফ মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু, এরিয়ার ভ্যালু দেওয়া নেই, ক্রস সেকশনাল এরিয়া যেটা টেপের ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু দেওয়া নেই, এল এর ভ্যালু দেওয়া আছে, মেজার্ড লেন্থ। এই ক্ষেত্রেও সেম, যদি এরকম চেঞ্জ থাকে সেই ক্ষেত্রে হবে মেজার্ড লেন্থ, অলওয়েজ মেজার্ড লেন্থ। আমরা একটা এক্সাম্পল দেখাবো আর কি শেষের দিকে। তাও
এরপর দেখ ক্রস সেকশনাল এরিয়া কীভাবে ক্যালকুলেট করবা। আমরা জানি ওয়েট যদি ডাব্লু কেজি হয়, ডাব্লু কেজি, সেটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো কেজি পার সেন্টিমিটার কিউব ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, দেখো কেজি, এইখানে কেজি পার সেন্টিমিটার কিউব লিখে যদি সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার দ্বারা গুণ করি, ইনডিরেক্টলি কিন্তু কেজিই থাকে, তাই নয় কি? কেজি পার সেন্টিমিটার কিউব হচ্ছে ডেনসিটি ওমেগা, আর সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এরিয়া, আর সেন্টিমিটার হচ্ছে লেন্থ। এইটা ইকুয়াল টু ডাব্লিউ। এই ক্ষেত্রে যদি ডাব্লিউ ইকুয়াল ওমেগা ইন্টু এ ইন্টু এল যদি করো, তারপরে ইকুয়াল করো এ ইকুয়াল টু ডাব্লু বাই ওমেগা এল। ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য টেপ, ওমেগা হচ্ছে ডেনসিটি, এল হচ্ছে মেজার্ড লেন্থ। তাহলে এই ক্ষেত্রে এরিয়া কীভাবে, হ্যাঁ বুঝতে পারো নাই? বলো। হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। এইটুকু না থেকে শুধু থাকতে পারতো এইখানে যে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেপ। আমরা একটা প্রবলেম দেখাবো আর কি, তাহলে এই কিছুই করা লাগবে না তখন আর, এর ভ্যালু ডিরেক্ট যদি দেওয়া থাকে, ঠিক আছে। ডাব্লু তাহলে 0.8, আচ্ছা ওমেগার ভ্যালু 7.86, এই 1000 দ্বারা গুণ করতেছি কারণ 7.86 গ্রামে দেওয়া আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 0.8 কেজি ছিল, ডাব্লিউ এর ভ্যালু 0.8 কেজি টোটাল ওয়েট অফ দ্য টেপ। তাহলে 1000 দ্বারা গুণ করলে গ্রামে হবে, নিচেরটাও যদি গ্রামে রাখি উপরটাও গ্রামে নিতে হবে, অথবা 7.86কে 1000 দ্বারা ভাগ করে নিতে হবে, সরি 1000 দ্বারা গুণ করে নিতে হবে। আচ্ছা 1000 দ্বারা গুণ করলাম, তারপর 7.86 টোটাল ওয়েট হচ্ছে 20। এখানে দেখো এই যে ডেনসিটি, এটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার, তাহলে লেন্থ যেটা সেটা সেন্টিমিটার নিতে হবে। 20 মিটার দেওয়া ছিল, 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হবে, 100 সেন্টিমিটার 1 মিটার, কি ঠিক আছে? আচ্ছা এইখান থেকে ক্রস সেকশনাল এরিয়া পাওয়া গেল 0.051 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে ফর্মুলেশনে বসাই দিলে টোটাল ভ্যালু পাওয়া যাবে। কারেকশন ফর পুল, দেখো তুমি যে মেজারমেন্ট নিছো 20 মিটারের জন্য, সেইখানে টেম্পারেচার কারেকশন হবে 0.031 মিটার, তার মানে 0.031 মিটারের বেশি হবে, তার মানে 3.1 সেন্টিমিটারের মতো বেশি আসবে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে এক চেন মাত্র, এই জন্য যদি 10 হয় সেই ক্ষেত্রে তাহলে 30 সেন্টিমিটার হবে। 30 সেন্টিমিটার কিন্তু কনসিডারেবল ভ্যালু, ঠিক আছে। 30 সেন্টিমিটারে প্রায় 1 ফিটের কাছাকাছি, 25.54 সেন্টিমিটারে 1 ফিট এতটুকু। তো 10 চেন নিলেই 1 ফিটের মতো কারেকশন আসবে শুধুমাত্র টেম্পারেচারের জন্য, ঠিক আছে। তাহলে কারেকশন ফর পুলের জন্য এটাও অ্যাডিটিভ, এখানে অ্যাডিটিভ লেখা থাকবে ব্র্যাকেটে। তারপর কারেকশন ফর স্যাগের জন্য দেখো ফর্মুলেশন ছিল ডাব্লু, বড় ডাব্লু স্কোয়ার ডিভাইড বাই এল ডিভাইড বাই 24, এরকম ফর্মুলেশন ছিল। আচ্ছা ডাব্লিউ এর ভ্যালু দেওয়া ছিল 0.8, এই বোর্ডে যেটা ফর্মুলা লেখা আছে দেখো, ডাব্লিউ এর ভ্যালু দেওয়া ছিল 0.8, টোটাল ওয়েট ডিভাইড বাই স্কোয়ার এল এর ভ্যালু হচ্ছে 20, পি এর ভ্যালু দেওয়া ছিল ফিল্ড কন্ডিশনের পুল 16, তারপরে ক্যালকুলেশন করলে 0.08। এটা অলওয়েজ সাবস্ট্রাকটিভ। এটা কেন? হ্যাঁ আচ্ছা, এই যে স্যাগ কারেকশনটা অলওয়েজ নেগেটিভ কেন? একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এক চেনের জন্য কারেকশনটা বের করতে পারি, যদি 10 চেন হয় 10 দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু যে কোনো ধরনের কারেকশন বের হয়ে যাবে, তাই না? যতটুকুই হোক। আমি কতটুকু বলছিলাম, প্রথমে এটা হচ্ছে মেজার্ড লেন্থ 20 মিটার, ঠিক আছে। টেম্পারেচার বেশি কারণে তুমি লেন্থ মাপতেছো 22 মিটার। এটা তুমি নরমাল সেন্সে ধরো, যে কোনো কিছু বিশেষ করে স্টিল টেম্পারেচার বৃদ্ধির কারণে তার এক্সপানশন হয়, ঠিক আছে। আর টেম্পারেচার যদি কম থাকে, ফিল্ডের থেকে কম, তাহলে সেটা
কন্ট্রাকশন হবে, ছোট হবে, তাহলে 20 মিটার থেকে টেম্পারেচার কম হলে, মানে আমি এই এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছি কিছু কম হবে, কতটুকু কম হবে ডাজন্ট ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে যে কম হবে, ঠিক আছে। এখন ধরো যে আমি 20 মিটার একটা লেন্থ মাপার জন্য টেম্পারেচার বার করলে তুমি 22 মিটার মাপতেছো, তাহলে এখানে হলো কতটুকু +2 না, এর থেকে 2 বেশি, ঠিক আছে, আর এখানে হচ্ছে -2। এখন এর পরে সেই স্টেপটা আসবো, সেই জন্য এই এক্সাম্পলটা দেওয়া। তুমি যখন কারেকশন মেজার করবা, মেজারমেন্টের সাথে এর ইনক্লুড কতটুকু, ধরো তুমি মাপার দরকার ছিল তোমার 20, তুমি মাপছো 22, তাহলে তুমি যদি এক্সাক্ট মাপতে চাও তাহলে অরিজিনাল লেন্থের সাথে যোগ করা লাগবে না বিয়োগ করা লাগবে? এই ক্ষেত্রে যোগ করা লাগবে। আমার কথা বুঝতে ক্লিয়ার কিনা? দেখো তোমার মাপার দরকার ছিল 20 হচ্ছে এক্সাক্ট একটা টেপের লেন্থ, কিন্তু তুমি মাপছো 22, তাহলে ইরোর আছে, ইরোর আমরা বুঝলাম প্লাস মাইনাস যাই হোক 2 ইরো। এখন যদি এর সাথে ইকুয়াল হতে হয় তাহলে এর সাথে 2 যোগ করলে কিন্তু আমি 22 পাবো। তাহলে এর সাথে এটা মনে রাখো, সবসময় পজিটিভের ক্ষেত্রে, এক্সপানশনের ক্ষেত্রে অরিজিনাল লেন্থের সাথে যে ইরোটুকু পাওয়া যাবে সেটা যোগ করতে হবে, আর যখন কন্ট্রাকশন হবে তাহলে অরিজিনাল লেন্থের সাথে যেটা পাওয়া যাবে সেটা বিয়োগ করতে হবে। প্রথমটার ক্ষেত্রে যেহেতু এক্সপানশন, চিন্তা করে দেখো এটা কিন্তু আমি 2 যোগ করে এটাতে আসবো, আর এর থেকে 2 বিয়োগ করে এটাতে আসবো, ঠিক আছে। স্যাগ কারেকশন এই জন্য যে নেগেটিভ এরকম ছিল, যদি স্ট্রেট থাকে স্যাগিং এর কারণে কিছু লেন্থ অবশ্যই হারাবে এইটুকু। তাহলে দেখো অলওয়েজ কন্ট্রাকশন হবে, যতই টেম্পারেচার বেশি থাক স্যাগের জন্য অলওয়েজ কন্ট্রাকশন, এই কারণে স্যাগ কারেকশন অলওয়েজ নেগেটিভ। এখন দেখো আমি কিন্তু চেঞ্জ পয়েন্টগুলো বলে গেছি, এগুলো কিন্তু এক্সামে চেঞ্জ থাকবে, এরকম ডিরেক্ট কোনো প্রবলেমে থাকবে না। দেখো বলা ছিল ফাইন্ড দ্য কারেকশন পার টেপ লেন্থ, প্রত্যেক টেপের যে লেন্থ তার জন্য কারেকশন কতটুকু। আমাদের প্রবলেম এইখানে শেষ, যেটুকু আমাদের প্রবলেমে বলা আছে তার জন্য এখানে শেষ। বলা আছে যে প্রতি টেপের যে লেন্থ তার জন্য প্রতি কারেকশন কতটুকু, তাহলে কারেকশন ফর টেম্পারেচার এতটুকু, তারপরে কারেকশন ফর পুল, তারপর কারেকশন ফর স্যাগ, এখানে শেষ। কিন্তু যদি বলা থাকে যে ফাইন্ড দ্য মেজার্ড লেন্থ, কারেক্ট মেজার লেন্থ, সেই ক্ষেত্রে তোমার এই পরের লাইনটুকু করতে হবে। আসো, যদি মেজার কারেক্টেড লেন্থ বের করতে পারো অথবা কারেক্টেড লাইন, সেই ক্ষেত্রে তোমার এইটুকু করা লাগবে। দেখো ইনকারেক্ট লেন্থ তুমি মেজার করছো 20, তারপরে কারেকশন ফর টেম্পারেচার, কারেকশন ফর পুল, আর মাইনাস কারেকশন ফর স্যাগ। দেখো ইনকারেক্ট লেন্থ যেটা মেজার ছিল সেটা ছিল 20, তারপরে কারেকশন ফর টেম্পারেচার এটা ছিল পজিটিভ। ফর্মুলেশন এইটুকু কিন্তু আমাদের এই প্রবলেমের জন্য করা লাগবে না। যদি এরকম থাকতো যে ফাইন্ড দ্য কারেক্টেড লেন্থ অফ টেপ অথবা মেজার্ড কারেক্টেড লেন্থ, এরকম যদি বলা থাকতো, কারেকশন বলা আছে, এখানে বলা আছে প্রতি টেপের যে লেন্থ তার জন্য কারেকশন বের করতে বলছে ইন্ডিভিজুয়াল, এইখানে শেষ। কিন্তু যদি বলা থাকে এরকম যে ফাইন্ড দ্য কারেক্টেড লেন্থ, সেক্ষেত্রে এই 3 লাইন আবার বেশি করা লাগবে, ঠিক আছে। ইনকারেক্ট লেন্থ প্লাস কারেকশন ফর টেম্পারেচার, কারেকশন ফর পুল, মাইনাস কারেকশন ফর স্যাগ। মাইনাস এই জন্য দেওয়া, স্যাগ কারেকশন অলওয়েজ নেগেটিভ। এখন দেখা যাচ্ছে এই ফর্মুলেশন লেখার পরে কারেকশন ফর টেম্পারেচার নেগেটিভ আসতো, সেক্ষেত্রে তুমি এখানে নেগেটিভ করে দিলেই হবে। বোঝা যায়নি? টেম্পারেচার কারেকশন যদি নেগেটিভ আসতো, এই ক্ষেত্রে ফর্মুলেশনে পজিটিভ লিখলেও যখন তুমি ভ্যালু লিখবা তখন নেগেটিভ করে দিবা, প্লাস আর মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো ইনকারেক্ট লেন্থ 20, কারেকশন ফর টেম্পারেচার এক্ষেত্রে পজিটিভ 0.0031, কারেকশন ফর পুল এটাও পজিটিভ 0.00112, আর কারেকশন ফর স্যাগ এটাই হচ্ছে মেজার্ড লেন্থ। তোমার মাপসু 20 মিটার কিন্তু হবে একজাক্টলি 20.00212 মিটার। এখানে প্রবলেম শেষ। এবার লেখো।
এরকম যদি থাকে একটা সার্কুলার টেপ, এরকম একটা ফিগার দেওয়া থাকলো, এরকম বলা থাকতো, তাহলে ক্রস সেকশনাল এরিয়া বের করার সময় এই ডায়ামিটার থেকে এরিয়া বের করে নেব। এইভাবে কিন্তু চেঞ্জ আসবে। সব যে যে চেঞ্জের কথা বললাম তার যদি মনে না থাকে তাহলে সাইডে নোট করে রাখো। হ্যাঁ, বুঝি নাই। শুনতে পাচ্ছি না আমি। হচ্ছে ডায়ামিটার। ধরো সার্কুলার টেপ আমি প্রথমে বলে দিলাম স্টিল সার্কুলার টেপ যার ডায়ামিটার একটা ছোট্ট একটা ফিগার আগে এরকম দিয়ে দিলাম ডায়ামিটার। তখন ক্রস সেকশনাল এরিয়া পুল বের করার সময় এই যে এখানে ক্রস সেকশনাল এরিয়া লাগবে না, সেক্ষেত্রে এরিয়া বের করবো কিভাবে? পাই ডি স্কয়ার বাই 4, ঠিক আছে? এটা দেখো, এরপরে কারেকশন ডিউ টু স্লোপ। এটা সাধারণত আগেরটা কমপ্লিট হয়নি, এত স্লো হলে তো হবে না, তাড়াতাড়ি করো। যখন প্র্যাকটিক্যালি সার্ভে করবা তখন তোমার যে সার্ভে এরিয়া থাকবে তার উপরে এই সব ধরনের কারেকশন দিতে হবে। টেম্পারেচার কারেকশন, টেম্পারেচার কিংবা ধর এই যে ফিল্ডে যখন যাবা তুমি, এই প্রবলেম তোমাকেই তৈরি করতে হবে এবং প্রবলেমের সলিউশন তোমাকেই দিতে হবে। তাহলে কিভাবে বলো তো এই প্রবলেমটা তৈরি করবে? প্রবলেমের যে ডেটাগুলো দেওয়া ছিল এগুলো তোমাকে নিয়ে আসতে হবে এবং তার সলিউশন সেটাও তোমাকে দিতে হবে। কীভাবে? দেখো যে যতটুকু লেন্থ মেজার করবা সেটা হবে মেজার লেন্থ, ঠিক আছে? আমরা যদি এই প্রবলেমের সাথে তুলনা করি, তারপরে প্রত্যেকটা টেপের গায়ে লেখা থাকে যে এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার কতটুকু, ঠিক আছে? সেটা পেয়ে গেলা। আর তোমার হাতে টেম্পারেচার মেজার করার জন্য থার্মোমিটার দেওয়া হবে অথবা এখন একটা ঘড়ি থাকে যে দিক নির্দেশনার জন্য ওইখানে টেম্পারেচার শো করে, ওই ধরনের একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে। তুমি ফিল্ডে যেখানে মেজার করবা সেখানে ধরবা, সেখানকার টেম্পারেচার পেয়ে যাবা। তাহলে তোমার টেম্পারেচার কারেকশনের জন্য যে ডেটা দরকার সবগুলাই পেয়ে গেলাম। তারপরে আজকে পুলের জন্য স্ট্যান্ডার্ড পুল ভ্যালু ওই ডেটা দেওয়া থাকবে, আর তুমি ওইখানে কি পরিমাণ পুল অ্যাপ্লাই করবা সেটা তুমি মেজার করে নিয়ে আসবে, ঠিক আছে? এটা তারপরে স্যাগ কতটুকু তুমি মেজারিং করার সময় কতটুকু স্যাগ হবে এবং প্রত্যেক স্যাগের এগেনস্টে এই যে এইখান থেকে আসে না, এটা যদি আরেকটু কম হয় তাহলে স্যাগের ভ্যালু কমে যাবে, সিপি এর ভ্যালু। এই স্যাগ কতটুকু হবে তার এগেনস্টে তোমার কোলাবোরেশন চার্ট দেওয়া থাকবে, তোমার যতটুকু স্যাগ হবে তার এগেনস্টে একটা ভ্যালু নিবা, তারপরে কারেকশন করবে। তাহলে ভ্যালুগুলো তোমাকে নিতে হবে আর সলিউশনও তোমাকে দিতে হবে। পারবা সব কিছুই, চিন্তা করার কিছু নাই। এখন দেখো কারেকশন ডিউ টু স্লোপ, এটা আমাদের খুব দরকার নেই। যেসব এরিয়া হিল ট্যাক্স সেইখানে এই ধরনের কারেকশন দরকার।
মেজারমেন্ট যদি হিলি এরিয়াতে হয় সেই ক্ষেত্রে এই ধরনের মেজারমেন্ট দরকার। দেখো এরকম যদি হয়, এটা হচ্ছে গ্রাউন্ড, তারপরে এইভাবে গেছে, সেই ক্ষেত্রে স্লোপ কারেকশন দরকার। এটা অনেক সময় আমাদের বলা হয় না বা স্যারেরা বলার চেষ্টা করে না, কিন্তু তারপরেও দরকার আছে। তুমি যদি তোমার এরকম তোমার একটা সাইড পড়লো হিলিয়ার এরিয়াতে, সেক্ষেত্রে সার্ভে করার জন্য অবশ্যই এই প্রবলেমটা দরকার হবে। দেখো এই সবগুলো হচ্ছে এম্পিরিক্যাল ইকুয়েশন। কখন কোনটা অ্যাপ্লাই করবা? কারেকশন ডিউ টু স্লোপ ওয়েন ডিস্টেন্স আর মেজার্ড অ্যালং দ্য স্লোপ দি ইকুইভ্যালেন্ট হরাইজন্টাল ডিস্টেন্স মে বি ডিটারমাইন্ড বাই অ্যাপ্লাইং এ স্লোপ কারেকশন। স্যাগ কারেকশনের মতো স্লোপ কারেকশনও অলওয়েজ নেগেটিভ। এই কারণে স্লোপিংয়ের ভিতর দিয়ে যখন তুমি চেইনিং বা টেপিং করবা, তখন অ্যাকচুয়াল লেন্থ থেকে অলওয়েজ মানে অবস্ট্যাকলের কারণে কম হবে, ঠিক আছে? এই জন্যে স্লোপ কারেকশন নেগেটিভ। তারপর দেখো কীভাবে আমরা মেজার করব। দি ভার্টিক্যাল স্লোপ অ্যাঙ্গেল অফ দ্য লেন্থ মেজার্ড, এই ফিগারের রেফারেন্সে দেখো, ফর জেন্টাল স্লোপ এম লেস দেন 20%। আমরা এই এমটা কি করব? ভার্টিক্যাল ডিভাইড বাই হরাইজন্টাল, ঠিক আছে? 20%-এর কম যদি স্লোপ হয় সেক্ষেত্রে এই ফর্মুলার আচ্ছা বলি, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল। 20% কখন হবে? যদি 1/5 হয়, ঠিক আছে? এর নিচে হতে হবে। তার মানে দেখো হরাইজন্টাল ডিসটেন্স অনেক বেশি যাচ্ছে, তার জন্য এইটুকু হচ্ছে স্লোপ। বুঝতে পারছো? 5 ইউনিট তুমি এইদিকে যাবা হরাইজন্টাল, তারপরে 1 ইউনিট ভার্টিক্যাল যেতে পারবা। এই যে 20% স্লোপ মিনিং 1/5 তার মিনিং এটা হরাইজন্টাল 5 যাবা। তো আমি আন্দাজ করে 5 ইউনিট নিলাম, তার 1 ইউনিট যাবা উপরে। তাহলে জেন্টাল স্লোপ যদি স্টিপ হয়, এরকম হয়, সেই ক্ষেত্রে দেখেন যে যতটুকু ভার্টিক্যাল যাবা ততটুকু যদি হরাইজন্টাল এরকম হয়, সেটা হচ্ছে স্টিপ স্লোপ 1/1। তার মানে 100% স্লোপ। 1/1 মানে কি? হরাইজন্টাল তুমি যদি 1 যাও, তাহলে ভার্টিক্যালও 1 যেতে হবে। আচ্ছা, যদি জেন্টাল স্লোপ হয় তার মানে স্লোপ খুবই কম। হরাইজন্টাল যদি বেশি যাও, ভার্টিক্যাল কম যাও, সেই ক্ষেত্রে জেন্টাল স্লোপ যেটা 20%-এর নিচে, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলেশন অ্যাপ্লাই করতে হবে এইভাবে। এখন এই স্লোপটা মাপা কিভাবে? এখানে অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু h বাই ডি, এর সাহায্যে আমরা অ্যাঙ্গেলটা মাপতে পারবো। এখন দেখো জেন্টাল স্লোপের জন্য যে স্লোপ কারেকশন যদি 20% হয়, স্লোপ কারেকশন CH ইকুয়াল টু h²/2IS। এইচ হচ্ছে হাইট অফ দ্য, মানে যে হিলি এরিয়া হবে তার হাইট, আর যতটুকু মেজার করবা লেন্থ, মেজার্ড লেন্থ হচ্ছে এস, তাহলে এটুকু হবে কারেকশন। এখন তুমি ধরো মেজার করলা 200 মিটার, কারেকশন এখানে যা পাওয়া যাবে সেটা 200 মিটারের থেকে যোগ করতে হবে। এই ক্ষেত্রে ধরো স্লোপ কারেকশনে তুমি মেজার করলা 200 মিটার, তারপরে সেটা তো হচ্ছে মেজার্ড লেন্থ, কারেকশন CH ইকুয়াল টু h²/2IS। এই ফর্মুলেশন থেকে একটা ভ্যালু পাওয়া গেল, অল্প কিছু ভ্যালু। এই ভ্যালুটার 200 মিটারের সাথে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে অলওয়েজ। স্লোপ কারেকশন এটা মনে থাকে যেন। ফর স্টিপ স্লোপ, যেখানে স্লোপের ভ্যালু হবে 20% এর বেশি থেকে 30%-এর কম, সেই ক্ষেত্রে ভ্যালু হবে h²/2IS প্লাস h⁴/8s³। এগুলো হচ্ছে সব ইম্পেরিক্যাল ভ্যালু। দেখা যাচ্ছে কেউ বিভিন্ন ডেটা নিয়ে এই ইম্পেরিক্যাল ভ্যালু থেকে কীভাবে ইকুয়েশন তৈরি করা যায় সেটাও একসময় তোমরা শিখে যাবে। এক্সেল শিটে ধরো রেগুলার একটা কিছু ভ্যালু নিয়ে একটা গ্রাফ প্লট করা হবে, প্লট করার পরে ইকুয়েশন দিলে পরে ওইখান থেকে ইম্পেরিক্যাল ইকুয়েশন চলে আসবে। সেখানে তুমি যদি এই যে কন্ডিশনগুলো মেনটেন করো, তাহলে রেগুলার আউটপুট পাওয়া, ঠিক আছে? যাই হোক, সেটা আমাদের কনসার্ন না। যদি স্টিপ হয়, স্লোপ যদি স্টিপ হয় 20 থেকে 30%-এর মধ্যে, সেক্ষেত্রে ফর্মুলেশন হচ্ছে এটা। আর যদি ভেরি স্টিপ স্লোপ হয়, যেখানে 30%-এর বেশি, সেক্ষেত্রে ফর্মুলেশন হবে CH ইকুয়াল টু S1 - cos θ।
যাই হোক, এখানে দেখো দি কারেকশন CIC is subtracted from S to obtain the equivalent horizontal distance on the slope line. কারেক্টেড লেন্থ পাওয়ার জন্য তোমাকে S থেকে মেজার্ড লেন্থ থেকে CIC অলওয়েজ বিয়োগ করতে হবে। এখন দেখো একটা অল্প একটু চেঞ্জ আর কি প্রবলেমের, এটা লেখা দরকার না, এই শীট দিয়ে দিব। এ লাইন ওয়াজ মেজার্ড উইথ এ স্টিল টেপ হুইচ ওয়াজ এক্স্যাক্টলি 10 মিটার। দেখো এই ক্ষেত্রে স্টিল টেপের সর্বোচ্চ লেন্থ হতে পারে 20 মিটার, এই ক্ষেত্রে টেপের যে মেজার্ড লেন্থ সেটা বলা আছে 30 মিটার। অ্যাট এ টেম্পারেচার অফ 20 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এ পুল অফ 10 kg দি মেজার্ড লেন্থ ওয়াজ, টেপের যে লেন্থ সেটা দেওয়া আছে, মেজার্ড লেন্থও দেওয়া আছে। এল এর ভ্যালু কোনটা? 1650 মিটার। দি টেম্পারেচার ডিউরিং মেজারমেন্ট ওয়াজ 30 ডিগ্রি সেলসিয়াস and the pool applied was 15 kg. Find the true length. True length মানে corrected length, ঠিক আছে, of the line if the cross sectional area of the tape was 0.025 cm square. The coefficient of expansion of the material of the tape per degree Celsius, তার ভ্যালু দেওয়া আছে। মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু দেওয়া আছে। এক্ষেত্রে ট্রু লেন্থ বের করতে হবে, তার মানে কারেকশন বের করার পরে মেজার্ড লেন্থের সাথে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে কারেকশনগুলো। তোমরা কি কিছু বুঝতে পারতেছো প্রবলেমগুলো? এইভাবে পড়ানো হবে, এইভাবে কখনোই এক্সামে থাকবে না। কিন্তু এটা সেই আগের মতো যে নেই, যে দেখা যাচ্ছে ফরম্যাট এক রেখে ফরম্যাট সেম থাকবে, এরকম কখনোই পাবে না। ফরম্যাটও থাকে না, কিছুই থাকবে না, টোটালি উল্টাপাল্টা জিনিস, ঠিক আছে। কিন্তু যে ক্লাস থেকে যার ক্লিয়ার হবে সে পারবে, সবাই পারবে। ক্লাস থেকে যার ক্লিয়ার হবে সে পেয়ে যাবে, ঠিক আছে। এরকম নেই যে আমি যে প্রবলেম দিচ্ছি এখানে একটু ভ্যালু চেঞ্জ করে দিলাম, এরকম না। আমি যত কিছু চেঞ্জের কথা বলছি সব কিছু চেঞ্জ নিয়ে আসার মানে আসতে পারে, সবার যেরকমটা না, তবে কিছু চেঞ্জ অবশ্যই থাকে, ঠিক আছে। সেগুলো মাথায় রাখবে সব সাবজেক্টের জন্য। একেবারে ইন্টারমিডিয়েটে বা অন্য লেভেলে ছিল না যে ফরম্যাট সেম, শুধু ডেটাগুলো চেঞ্জ। এখানে ফরম্যাট তো চেঞ্জ হবেই, সাথে সাথে সব কিছু উল্টাপাল্টা মনে হবে তোমার কাছে, তুমি যদি না বুঝো। সেরকম যেন না পাই। দেখো আমরা রাইট অ্যাঙ্গেল অফসেট মেজার করার জন্য রাইট অ্যাঙ্গেল মেজারমেন্ট নিতে হয়। রাইট অ্যাঙ্গেল মানে মেইন যে চেন লাইন তার সাথে পারপেন্ডিকুলার লাইন হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট। এই পারপেন্ডিকুলার কিভাবে তুমি কনফার্ম করবা, এই যে কিভাবে কনফার্ম করবা, দেখো এটা হচ্ছে চেন লাইন, ঠিক আছে, এটা হচ্ছে চেন লাইন, তার থেকে একটা অফসেট নিবা। তাহলে যে কোনো একটা পয়েন্ট দাঁড়ায় তোমাকে এই লাইনের পারপেন্ডিকুলার লাইন কনফার্ম করতে হবে। এই মেজারমেন্টটা তুমি কিভাবে নিবা, কি কি ইকুইপমেন্ট ইউজ করবা এবং কিভাবে নিবা। ফার্স্ট দেখো, সাধারণত 3 টাইপের কমন মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে। একটা হচ্ছে ক্রস স্টাফ, অপটিক্যাল স্কোয়ার, প্রিজম স্কোয়ার অ্যান্ড সাইড স্কোয়ার। ফার্স্ট আসি ক্রস স্টাফ। দি সিম্পলেস্ট ইনস্ট্রুমেন্ট used for setting out right angles is a cross staff. It consists of either a frame or box with 2 pairs of vertical slits. দেখো এগুলা হচ্ছে ক্রস স্টাফের 3টা ডাইমেনশন। এটা আগে ব্যবহার করা হতো, এখন এটা এখনো এরকম করা হয়। দেখো 2টার স্টিল শিট থাকবে, শিটের সবটার মাঝখানে একটা করে ফাঁকা জায়গা থাকবে, স্লিট বলে ফাঁকা অংশ। এটা এবং এটা দিয়ে ধরো 3টা অবজেক্ট
যদি সেম লাইন নিতে পারো তিনটা অবজেক্টকে, তাহলে সেটা মানে প্রথমটা দ্বিতীয়টার ভার্টিক্যাল হবে, 90 ডিগ্রিতে থাকবে, ঠিক আছে, একই লাইন বরাবর থাকলে। সেটা কনফার্ম করার জন্যে এইটা দিয়ে দেখে পরে এইটার ফাঁকা স্পেস দিয়ে যদি তুমি অবজেক্ট দেখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা তুমি যে লাইনে দাঁড়ায় আছো তোমার অবজেক্টও সেম লাইনে আছে, ঠিক আছে। দি কমন ফর্ম অফ ক্রস স্টাফ, ওপেন ক্রস স্টাফ, এটা হচ্ছে ওপেন ক্রস স্টাফ, দুই সাইডে যে কোনো একদিক দিয়ে মেজারমেন্ট নিতে পারবা। ধরো কীভাবে ঠিক করবা, ফার্স্ট তুমি এই ফিগারে আসো, এইখানে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে, এইখানে দাঁড়ায় এই যে এই পোর্শন দিয়ে তুমি একবার দেখলা, এটা যদি দেখতে পাও, তারপরে দেখো এই পোর্শন দিয়ে যদি দেখো এই লাইন আর এই লাইন একটা আরেকটার পারপেন্ডিকুলার, তাহলে রাইট অ্যাঙ্গেল কনফার্ম। তুমি যদি সেম জায়গায় দাঁড়ায় এইভাবে এই দিক দিয়ে দেখতে পারো, এই দিক দিয়েও দেখতে পারো। প্রথমে দেখবা এই যে এই দিক দিয়ে দেখবা কোনটা, এই রড, ঠিক আছে, আর এই দিক দিয়ে দেখবা কোনটা, এই রড, তাহলে বুঝবা যে তুমি যে পজিশনে দাঁড়ায় আছো সেটা এই অবজেক্ট এটার পারপেন্ডিকুলার। তারপরে আছে ফ্রেঞ্চ ক্রস স্টাফ আর আছে অ্যাডজাস্টেবল ক্রস স্টাফ। এটার সাহায্যে এই যে পয়েন্ট, এটা হচ্ছে একটা পোর স্পেস, মানে অপটিক্যাল স্কোয়ারের মতো, কি বলো এটাকে, লেন্স দিয়ে যদি তুমি এই ফাঁকা স্পেস দিয়ে অবজেক্ট দেখতে পাও, তাহলে বুঝতে পারবা তুমি যেখানে দাঁড়ায় আছো সেটা সেই লাইনের বরাবর হচ্ছে অবজেক্টটা, তার মানে পারপেন্ডিকুলার। এই যে এটা দ্বারা অ্যাডজাস্ট করা যাবে, এটা হচ্ছে ফিক্সড পার্ট, এই পজিশনটা মুভেবল, এবং যেটা ফিক্সড করবা এই স্ক্রু দ্বারা। এরপর আসি, দেখো সেকেন্ড হচ্ছে অপটিক্যাল স্কোয়ার। এটার সাহায্যে এরকম কোনো পরিস্পেস নেই, জাস্ট রিফ্লেক্টিং অ্যাঙ্গেল আছে এবং রিফ্লেক্টিং মেজারমেন্ট আছে। যদি একটা পয়েন্ট দিয়ে তুমি অবজেক্ট দেখতে পাও, যতক্ষণ দেখতে না পাবা সেটা মুভ করবা। এই যে এখান দিয়ে তাকায় যদি তুমি অবজেক্ট দেখতে পাও, এই যে দেখো একটা মানুষ, এই ক্ষেত্রে আগের মতো আর দুইবার মেজারমেন্ট নিতে, একবার দুইবার দেখতে হবে না, এইদিকেও না এইদিকেও, এরকম না, তুমি একটা পয়েন্টে দাঁড়ায় যদি অবজেক্ট দেখতে পাও, দেখো এইখানে একজন ম্যান দাঁড়ায় আছে, সে এই অবজেক্টটা দেখার চেষ্টা করতেছে, যদি সে দেখতে পায় এবং প্যারালালি আর এই যে এই গ্লাসে যদি এটা দেখতে পায়, তাহলে বোঝা যাবে যে তুমি যেখানে দাঁড়ায় আছো তার পারপেন্ডিকুলার হচ্ছে এটা এবং এটা হচ্ছে সেম লাইন, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ারের মেকানিজম, ঠিক আছে। এটা ইনস্ট্রুমেন্টটা দেখতে এরকমই। আমরা সাধারণত যখন প্র্যাকটিক্যাল সার্ভেইং করি রাইট অ্যাঙ্গেল কনফার্ম করার জন্য অপটিক্যাল স্কোয়ার বেশি ব্যবহার করি আর কি।